সকল প্রশিক্ষণার্থীদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজ আমাদের যেহেতু প্রথম কোর্সের প্রথম দিন, সেই কারণের জন্য আমরা একটু লাইভটাকে ফলো করব। সেই কারণের জন্য আমি একটু অপেক্ষায় আছি, সকলেই জয়েন করুক। আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। এর মধ্যে জয়েন করতে শুরু করেছে। আমি দেখতে পাচ্ছি জয়েন করছে ফারিয়া সুলতানা, মাইশা জাহান, কামরুন নাহার কুয়াশা, তারপরে হলো মোহনা সুলতানা, বদরুন নেসা রেফা। এই কয়জনকে আমি জয়েন করতে দেখছি। আরো জয়েন করেছে না, মাইশা তো আগেই জয়েন করেছে। আফসানা আক্তার, মরিয়ম দোলা, মাহমুদ আমিলি, সাদিয়া আক্তার নিপা, তারপরে সালমা আক্তার জয়েন করেছে, উম্মে হাবিবা। মাইশা জাহান জিজ্ঞেস করেছে যে আমরা কি ক্লাসের রেকর্ড পাবো? আজকে সবই বলে দিব। আজ আমরা একটু সকলের জয়েনিংটা হওয়ার পরে, আজ আমাদের ক্লাসটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা আমাদের সাথে আগে পরিচিত হব, এরপরে এই কোর্সটা কিভাবে চলবে সেই নিয়ে কথা বলবো। এই কোর্সের কতগুলি প্রি রিকুইজিট আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো সেই জন্য একটু সকলেই জয়েন করুক। এর মধ্যে উম্মে হাবিবা জিজ্ঞেস করছে অ্যাটেন্ডেন্স কি এখন দিয়ে দিবে কিনা। পারলে দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই। জয়েন করেছে ফরিদা নাসরিন লাইজু, ফারহানা ইসলাম শম্পা, আর বাকি লিজা চৌধুরী, আচ্ছা বাকিরা যোগ দিতে থাকো। আমি সকলের জন্য একটা কমন ইনস্ট্রাকশন দিই। একটা কমন ইনস্ট্রাকশন, সেটা হলো যে এই কোর্সের সাথে তোমরা যারা যুক্ত হয়েছ প্রত্যেকের মানে এখানে শুধু নামটা দেখতে পাচ্ছি, সবারই নাম দেখতে পাচ্ছি। নামের নিচে মানে কোন জেলা এবং পেশা কি, শুধু জেলার নাম হলে চলবে। আর পেশা যেমন আমি বলে দিই, যদি গৃহিণী হয় তাহলে গৃহিণী, যদি কেউ চাকুরিজীবী হয় তাহলে অন্তত পক্ষে কোন পদে কোন ডিপার্টমেন্টে।
আর যদি ছাত্র হয় তাহলে সেটা কোন লেভেলে, এইচএসসি, তারপরে যদি গ্রাজুয়েশন হয় তাহলে কোন বিষয়ে, যদি অনার্স হয় তাহলে কোন সাবজেক্টে, কোন ইয়ারে, এই কথাগুলি শুধুমাত্র বলে আমাকে একটু এখানে দিলে তাহলে আমি সকলের অবস্থানটা বুঝতে পারবো। আচ্ছা, বদরুন্নেসা রেফার, স্যার ট্রেডে হাউসকিপিং অ্যান্ড কেয়ার গিভিং নামটা শো করে না। হাউসকিপিং অ্যান্ড কেয়ার গিভিং নামটা এখানে তো মনে হয় শো করেই না। আচ্ছা, এখন আমরা ট্রেডে কি সিলেক্ট করব? ও আচ্ছা, ইয়েতে অ্যাটেন্ডেন্সে আমাদের সাথে কিঙ্কি মার্মা আছে আমাদের টেকনিক্যাল টিমে। আমি কিঙ্কি মার্মাকে একটু বলে দিচ্ছি, অ্যাটেন্ডেন্সের জন্য সম্ভবত আমাদের ট্রেডের নামটা শো করছে না। এটা একটু কিঙ্কি যদি বিষয়টা দেখো। মাইশা জাহান বলছে, আই এম রিয়েলি টু গ্রেটফুল টু জয়েন হিয়ার। গ্রেটফুল বানানটা ঠিক করে নিও। আচ্ছা, তোমরা সকলেই ওই যেভাবে বললাম সেভাবে প্রত্যেকের পরিচিতিটা এখানে একটু লিখে দাও। আচ্ছা, এই পর্যন্ত যারা জয়েন করেছে আমি তাদের উদ্দেশ্যে এই কোর্স ওরিয়েন্টেড কতগুলি জিনিস বলে দিই। আচ্ছা, তার আগে আমার নিজের পরিচয় দিয়ে নেই। আমার নাম তো তোমরা দেখতে পেরেছো, মুখলেছুর রহমান। আমি মূলত কাজ করি ট্যুরিজম নিয়ে, এবং সেটা অনেক বছর, প্রায় 26-27 বছর। তো হাউসকিপিংটা মূলত দুটি জায়গাতে হয়, এটা আমরা ক্লাসেও আলোচনা করব, একটা হোটেল এবং হসপিটাল। তো হোটেল হাউসকিপিংকে কেন্দ্র করে আমার একটা বই আছে আলাদা। তো সেই দিক থেকে হাউসকিপিং এর পার্টটা আমি নেব, আর কেয়ার গিভিং এর পার্টটা আমাদের অন্য একজন প্রশিক্ষক আছেন, উনি নেবেন, তার নাম তাহমিনা এলি। তো আমরা দুইজনে এই কোর্সে 20টা ক্লাস হবে। এই 20টা ক্লাসের মধ্যে আমি 10টা নেব আর তাহমিনা এলি 10টা নেবে। আমি আজ থেকে 10টি ক্লাস নিয়ে নিব, এবং এরপরে তাহমিনা আলী 11 থেকে 20তম ক্লাস নেবে। এই 10টি ক্লাসকে কেন্দ্র করে আমি একটা অ্যাসাইনমেন্ট দেব, একটা রিটেন অ্যাসাইনমেন্ট। সেই রিটেন অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। আবার তাহমিনা এলি তার কেয়ার গিভিং এর অংশ থেকে একটা অ্যাসাইনমেন্ট দেবে, তাহলে সেখানে তাকেও একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাহলে এই 20টা ক্লাসের এগেইনস্টে 20টা ক্লাস তো করতেই হবে, এবং তার সাথে 2টা অ্যাসাইনমেন্ট দিতে হবে। এইখানে ক্লাসের প্রত্যেকটি ক্লাসের একদিনের হাজিরার জন্য 1 নাম্বার, অ্যাসাইনমেন্ট 2টা জমা দেওয়ার উপর 5 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার। পরীক্ষার রিটেন পরীক্ষা আগামী মাসের 1 তারিখে হবে, সেটার জন্য 20 নাম্বার। তাহলে ক্লাসের অ্যাটেন্ডেন্সের জন্য 20, পরীক্ষার জন্য 20, অ্যাসাইনমেন্টের জন্য 10, এই হলো 50। 50-এর মধ্যে এই কোর্সের মূল্যায়ন হবে। কিন্তু তার সাথে আমাদের এই কোর্স থেকে নতুন একটি জিনিস যুক্ত হয়েছে, সেটি হলো
প্রতি 4টি ক্লাসকে কেন্দ্র করে একটি 2 থেকে 3 মিনিটের ভিডিও তৈরি করে আমাদেরকে দিতে হবে। তার মানে 20টা ক্লাসের এগেইনস্টে মোট 5টা ভিডিও হবে। 20টা ক্লাসের এগেইনস্টে 5টা ভিডিও হবে। তাহলে 2টা ভিডিও হবে হাউসকিপিংকে কেন্দ্র করে, 2টা ভিডিও হবে কি বলে কেয়ার গিভিংকে কেন্দ্র করে, আর একটা ভিডিও হবে হাউসকিপিং এন্ড কেয়ার গিভিং, এই দুইটাকে কেন্দ্র করে। এই 5টা ভিডিও, এই প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন হলো 2 থেকে 3 মিনিট। তাহলে এই ভিডিওগুলির, এই 5টা ভিডিওর উপরও আবার মার্কিং আছে। তো এই সবকিছু মিলে কোর্সের মূল্যায়ন হবে এবং পাস ফেল নির্ধারিত হবে। তো এই যে ভিডিওগুলি কি হবে, ভিডিওগুলি কি হবে এইটাকে কেন্দ্র করে আমরা আগামীকাল পরশুদিন, আগামীকাল না আগামী পরশুদিন হোপফুলি বিকাল 4টার দিকে আমরা আলাদা একটা ক্লাস নেব। তো সেটা কালকে আমি কনফার্ম করে দেব। তো সেই ক্লাসে আমরা এই 5টা ভিডিও নিয়ে হয়তো একটা ঘন্টাখানিকের আলোচনা করব, এবং সেটা আমরা স্ট্রিমইয়ার্ডে করব না, সেটা আমরা জুমে করব। জুমে করলে যেটা সুবিধা হয়, আমরা উভয় পক্ষের কথা শুনতে পাবো। স্ট্রিমইয়ার্ডে শুধু আমি বলতে পারি, তোমাদের পক্ষ থেকে কেউ বলতে পারে না। তো স্ট্রিমইয়ার্ড হলে, জুম হলে আমরা সকলেই কথা বলতে পারবো। তো আগামীকাল এটা জানিয়ে দেব। তা আমি হোপফুলি যে এটা পরশুদিন 4টার দিকে এটা হতে পারে। এই হলো আমাদের ক্লাস সংক্রান্ত বিষয় বা কোর্স সংক্রান্ত বিষয় প্রাথমিক কথা। আমি একটু ফাইনালি দেখে নেই আমাদের সাথে জয়েন করলো কারা। পিছন দিক থেকে দেখি, ঐশিরানী মন্ডল, স্টুডেন্ট অনার্স 4th ইয়ার, কুড়িগ্রাম। মাহমুদা মিলি, গৃহিণী, ঢাকা। মোসাম্মদ সাদিয়া আক্তার নিপা, জেলা পটুয়াখালী, গৃহিণী। তারপর হলো নুসরাত তাসলিমা, মানিকগঞ্জ, বিএড প্রথম সেমিস্টার। শেখ তাজিন ফাহমিন, জেলা মৌলভীবাজার, ছাত্রী, অনার্স 1st ইয়ার, বাংলা। তারপর হলো আমিরুন্নেসা, ব্রাহ্মণবাড়িয়া, গৃহিণী। এই পর্যন্ত পেলাম, বাকিদের পরিচয় পাইনি। ও জান্নাতুল ফেরদাউস, জয়পুরহাট, অনার্স 4th ইয়ার, প্রাণীবিদ্যা। মোহনা সুলতানা, নেত্রকোনা, ডিগ্রি 3rd ইয়ার। ফরিদ আক্তার লাইজু, নোয়াখালী, পেশা শিক্ষকতা। শিক্ষকতা বললে কোথায়, প্রাইমারি, হাই স্কুল না কলেজ না বিশ্ববিদ্যালয়, এটা একটু বললে ভালো। কামরুন নাহার, কুয়াশা, নেত্রকোনা, অনার্স 1st ইয়ার, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। নাজমা ফেরদৌসারা, হবিগঞ্জ, অ্যাসিস্ট্যান্ট টিচার, হাই স্কুল। হাবিবা খাতুন, ঝিনাইদহ। মরিয়ম দোলা, মরিয়ম আক্তার দোলা, হাউসওয়াইফ, ঢাকা। মাইশা আক্তার মিলা, জেলা বরিশাল, বিএড করছি। সালমা আক্তার, ঢাকা উত্তরা, MBA কমপ্লিট, হাউসওয়াইফ, স্টুডেন্ট পড়াই। আচ্ছা। তারপরে বদরুন নেসা রেফাত,
প্রেজেন্ট ডিস্ট্রিক্ট চিটাগং, স্টাডি MBA ম্যানেজমেন্ট, কমপ্লিট হয়েছে 2017, প্রফেশন হাউসওয়াইফ। আফসানা আক্তার, প্রেজেন্ট অ্যাড্রেস লালবাগ ঢাকা, পার্মানেন্ট অ্যাড্রেস ময়মনসিংহ, MBA কমপ্লিট করেছি রিসেন্ট। ফারহানা ইসলাম শম্পা, জেলা নেত্রকোনা, গৃহিণী। লিজা চৌধুরী, জেলা জয়পুরহাট, পেশা নার্সিং, প্রথম বর্ষ। আমরা একজন নার্সিং এর ছাত্রী পেয়েছি। আমরা এই পর্যন্ত যাদের পরিচয় পেলাম সেটা পেলাম, বাকিরা যারা এখনো লিখতে পারেনি তারা একটু পরিচয়টা দিলে সেটা আমাদের জন্য একটু সুবিধাজনক হয়। তাহলে এই কোর্স সম্বন্ধে একটা ধারণা দিলাম। এবার আমরা একটু ক্লাসের দিকে যাই। ক্লাসের দিকে একটু আলাপ আলোচনা করি। হইলো এখন স্ক্রিন শেয়ার কি করলো নাকি? আচ্ছা, গুড। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতে পারলাম না, এখন বুঝলাম না। আচ্ছা, যাই হোক, আমাদের আজকের প্রথম ক্লাসের যে বিষয় সেটা হলো হাউসকিপিং ও কেয়ার গিভিং সম্বন্ধে প্রাথমিক আলোচনা। এই কোর্সটার মধ্যে হাউসকিপিং এবং কেয়ার গিভিং দুটো পার্ট আলাদা। এই আলাদা দুটো পার্ট সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। আমরা এই আলোচনার ভিতর থেকে 4টে বিষয় শিক্ষা লাভ করব। হাউসকিপিং ও কেয়ার গিভিং সম্বন্ধে প্রাথমিক ধারণা জন্মাবে, হাউসকিপিং ও কেয়ার গিভিং এর পরিধি ও প্রয়োগ সম্বন্ধে জানা যাবে, হাউসকিপিং ও কেয়ার গিভিং এর উপযোগিতা সম্বন্ধে জানতে পারবে এবং হাউসকিপিং ও কেয়ার গিভিং এর কর্মীদের কর্মক্ষেত্র সম্বন্ধে ধারণা লাভ করা যাবে। আমরা প্রথমেই আলোচনা করে নিচ্ছি হাউসকিপিং কি। সাধারণ অর্থে হাউসকিপিং হলো কোনো আবাসস্থল, অর্থাৎ আমরা যেখানে বাস করি, বা অন্য কোনো স্থান, এইসব জায়গাগুলিকে দৈনন্দিন স্বাভাবিক ব্যবহারের জন্য পরিচ্ছন্ন ও পরিপাটি রূপে সাজিয়ে রাখা। এটার মানে হলো যে কোনো স্থানে অপ্রয়োজনীয় বস্তু যেন না থাকে এবং প্রয়োজনীয় বস্তু যেন থাকে এবং সেটা যেন সাজিয়ে রাখা হয়। এটা একেবারে খুব সাধারণ হাউসকিপিং এর ধারণা। কিন্তু হাউসকিপিং এর আরেকটু ভেতরে ঢুকলে হাউসকিপিং হলো এমন এক ধরনের কার্যক্রম যার মাধ্যমে কোনো স্থানকে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রাখা হয় যাতে করে একজন ব্যক্তি তা পরিদর্শনে, অবস্থানে ও উক্ত স্থানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অর্থাৎ 3টা ঘটনা যেন ঘটে। ওই জায়গাটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যেন কেউ এই জায়গাটা দেখতে চায়, ওই জায়গাটাতে অবস্থান থাকতে চায় এবং ওখানে আনন্দের সাথে স্বাচ্ছন্দ্যে কাজ করতে চায়। এই 3টে বিষয় যখন হবে তখন বোঝা যাবে যে এই জায়গার হাউসকিপিংটা হলো। হাউসকিপিং কোথায় কোথায় হয়? ফ্লোর, আসবাবপত্র, বিছানাপত্র, টয়লেট ইত্যাদি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখা হয়। তাহলে শুধু পরিচ্ছন্ন রাখলে হবে না, এগুলো জীবাণুমুক্ত রাখতে হবে।
আর কি করতে হয়? বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতির ব্যবহার উপযোগী করা। যেমন একটা বৈদ্যুতিক ফ্যান আছে কিন্তু সুইচটা ভালো না, তাহলে এটাও ঠিক করা হাউসকিপিং এর দায়িত্ব। হাউসকিপিং এটা মেরামত করবে না, মেরামত অন্যরা করবে, মানে ইলেকট্রিশিয়ান এসে হয়তো মেরামত করবে, কিন্তু হাউসকিপিং কে বলতে হবে যে এটা কাজ করে না, এটা বলার দায়িত্ব এবং কাজটা করিয়ে নেওয়ার দায়িত্ব হাউসকিপিং এর। তো যে কারণের জন্য একটা হোটেল অথবা হসপিটালে হাউসকিপিং এর কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাউসকিপিং বাড়ি, হোটেল, হসপিটাল, মার্কেট কিংবা বাণিজ্যিক স্থানে অনুশীলন করা হয়। হাউসকিপিং এটা একটা ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটি, ব্যবস্থাপনাগত কার্যক্রম, যার মাধ্যমে সাধারণ পরিচ্ছন্নতা, লন্ডারিং মানে হলো এই যত রকমের কাপড় বস্ত্র আছে এগুলির পরিচ্ছন্নতা, মজুদ ব্যবস্থাপনা, একটা হসপিটালের মধ্যে যত জিনিসপত্র থাকে সেই সবের ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং মেনটেনেন্স, এই টোটাল বিষয়টা হলো হাউসকিপিং এর আওতাভুক্ত। সুতরাং হাউসকিপিং বেশ ইন্টেন্সিভ একটা বিষয়। পার্টিকুলারলি হোটেলের ক্ষেত্রে যেমন বলা হয় যে কোনো হোটেলে যদি হাউসকিপিং না থাকে তাহলে সেখানে হোটেলও নাই, মানে নো হাউসকিপিং নো হোটেল। তো এটা এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় হাউসকিপিং। এরপরে এখানে কিছু কথা আছে, আর গেলাম না। হাউসকিপিং এর ডেফিনিশন, হাউসকিপিং এর সংজ্ঞা। আমরা এতক্ষণ যা বললাম সেটা একটা ধারণা নেওয়ার কথা বললাম, কিন্তু এখন আমরা হাউসকিপিং এর একটা সংজ্ঞা দেখব। কি? হাউসকিপিং বলতে কেবল বাড়ি, কর্মস্থল বা হোটেলের পরিচ্ছন্নতাকেই বোঝায় না, বরং একটি স্থানকে ব্যবহার উপযোগী, আকর্ষণীয়, হাইজেনিক ও আরামদায়ক করা হাউসকিপিং এর অন্যতম দায়িত্ব। তাহলে হাউসকিপিং এর মাধ্যমে একটি স্থানের কি হবে? ব্যবহার উপযোগিতা, ওই জায়গাটা যেন সাকসেসফুল ব্যবহার করা যায়। আকর্ষণীয়, এটা আকর্ষণীয় হবে। হাইজেনিক, এটা স্বাস্থ্যবিধি মেনে তার পরিচ্ছন্নতাটা মেনটেন করা হবে, এবং এটা কমফোর্টেবল হবে। তাহলে এই পর্যন্ত না হলে হাউসকিপিং হবে না। অর্থাৎ হাউসকিপিং একটি ব্যবস্থাপনাগত প্রক্রিয়া, এটি একটি ম্যানেজমেন্ট প্রসেস, যা কতিপয় যন্ত্র, পদ্ধতি ও উপকরণ ব্যবহারের মাধ্যমে করা হয়। তার মানে বোঝা যাচ্ছে যে হাউসকিপিং এর যন্ত্র আছে, হাউসকিপিং এর পদ্ধতি আছে, এবং হাউসকিপিং এর আলাদা কিছু উপাদানও আছে, উপকরণ আছে। এসবের মাধ্যমে কি করা হয়? চারটা কাজ করা হয়। এটাকে পরিচ্ছন্ন করা হয়, কর্ম উপযোগী মানে ওখানে যেন কাজ করা যায়, আরামদায়ক করা হয়, এবং নিরাপদ পরিবেশ সৃষ্টি করা হয়। এই সমস্ত ঘটনাগুলি যদি একটি স্থানে ঘটানো যায়, কেবল আমরা তখন বলতে পারবো যে এই জায়গাটির হাউসকিপিং কমপ্লিট হলো, অথবা এই সমস্ত কার্যাবলীগুলি পদ্ধতিগতভাবে এবং একেবারে বৈজ্ঞানিক নিয়ম পদ্ধতি মেনে এই কাজগুলি করার নাম হলো হাউসকিপিং। আমরা এবার হাউসকিপিংটা বোঝার জন্য এর পরিধিটা দেখে কতটুকু। হাউসকিপিং কোথায় কোথায় হয়? রুম, টয়লেট, লিনেন, লিনেন মানে কাপড়, পোশাক পরিচ্ছদ, ফার্নিচার এন্ড ফিকচার, বাগান ও পার্কিং, এইসব জায়গাগুলিতে হাউসকিপিং হয়। যেমন রুম, একটা রুমের কোথায় কোথায় হাউসকিপিং হয়? যেমন দেয়াল, সিলিং মানে রুমের সিলিং, রুমের ছাদ, রুমে ব্যবহৃত বৈদ্যুতিক পাখা, সুইচ, সকেট ও ওয়্যারিং ইত্যাদি, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, রেডিও, টিভি, দরজা, জানালা, আসবাবপত্র, বিছানাপত্র, কার্পেট ইত্যাদি সুন্দর, পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত ও ব্যবহার উপযোগী করা হয়। তাহলে রুমের হাউসকিপিং বলতে এই এতগুলো জিনিসকে বুঝতে হবে। রুমের হাউসকিপিং বলতে এতগুলো জিনিসকে বুঝতে হবে। এবার সিঁড়ি ও সিঁড়িঘর, একটা হসপিটালের যদি 2 তলা হসপিটাল থাকে বা 3 তলা হসপিটাল থাকে, তাহলে
সিঁড়ি এবং সিঁড়িঘর থাকতে পারে। তো সেখানে কি কাজ করতে হয় হাউসকিপিং এ? সেটা হলো সিঁড়ি মেরামত। সিঁড়িটা হাউসকিপিং এর লোক মেরামত করবে না, কিন্তু সে নোটিস করবে এবং এটা যেন মেরামত করার ব্যবস্থা করা হয় সেই জন্য পদক্ষেপ নেবে। সিঁড়ির পরিচ্ছন্নতা, কার্পেটিং, কোনো কোনো সিঁড়িতে যদি কার্পেট লাগানো থাকে তাহলে সেই কথা বলা হচ্ছে। সিঁড়ির দেয়াল অলঙ্করণ ও সিঁড়িঘর পরিচ্ছন্নতার মাধ্যমে ব্যবহার উপযোগী ও সংরক্ষণ করা হয়। এরপরে টয়লেট। টয়লেটের ফ্লোর, কমোড, পানি ও সয়ারেজের লাইন, ট্যাপ, গিজার, বৈদ্যুতিক সকেট, সুইচ ইত্যাদি পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখা এবং টয়লেট্রিজ যেমন সাবান, শ্যাম্পু ইত্যাদি, তোয়ালা, টয়লেট পেপার ইত্যাদি সরবরাহ করা হয়। টয়লেটের মধ্যে এই কাজগুলি আছে। লিনেন, লিনেন মানে বস্ত্র বা বস্ত্রখণ্ড। এর মধ্যে যেমন টেবিল নেপকিন, টেবিল ক্লথ, তোয়ালা, বিছানার চাদর, বালিশের কভার, মশারি, সোফার কভার, পর্দা ও কম্বল ইত্যাদি পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা হয়। পোশাক পরিচ্ছদ। পোশাক পরিচ্ছদের মধ্যে কি আছে? ডাক্তার, নার্স, পরিচ্ছন্ন কর্মী ও অন্যান্যদের ব্যবহার্য পোশাক ধুয়ে জীবাণুমুক্ত করে তা পুনরায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিকট সরবরাহ করা হয়। তাহলে এই যে পরিষ্কার ময়লা পোশাক আদি পরিষ্কার করা, এটাও হাউসকিপিং এর দায়িত্ব। তো এটার জন্য হাউসকিপিং মানে হসপিটালে অভ্যন্তরীণভাবে অথবা বাইরে লন্ড্রি থাকতে পারে এবং তাদের সাথে চুক্তিবদ্ধ অবস্থায় পোশাকগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে আনা যেতে পারে। কিন্তু এই কাজটা করবে হাউসকিপিং বিভাগ। হয় তারা নিজেরা পরিষ্কার করবে অথবা এটা এই লন্ড্রিতে দিয়ে ধুয়ে ইস্ত্রি করে আনবে। এরপরে ফার্নিচার এন্ড ফিকচার। সোফা সহ সকল আসবাবপত্র, টিউবলাইট, বাল্ব, টেবিল ল্যাম্প, ডাইনিং টেবিল, চেয়ার, র্যাক, আলমিরা ইত্যাদি সহ সকল ফার্নিচার এন্ড ফিকচার এগুলি পরিপাটি ও ব্যবহার উপযোগী করে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। এটা হলো ফার্নিচার ফিকচার নিয়ে। এরপরে বাগান ও পার্কে। অনেক হসপিটালে বাগান এবং পার্কিং এরিয়া থাকতে পারে। তো কি করবে? ফুল বা সৌন্দর্য উদ্ভিদ রোপণ, এদের সার, পানি, কীটনাশক ইত্যাদি প্রয়োগ, বাগানের ঘাস, লতা, গুল্ম, বৃক্ষ ইত্যাদি বৈজ্ঞানিক উপায়ে অঙ্গচ্ছেদন, ব্যবস্থাপনা ও পরিপাটি করে রাখা হয়। তাহলে এই যে আমরা এতক্ষণ যা দেখলাম, এটা হলো হাউসকিপিং এর টোটাল এরিয়া। এই জন্য হাউসকিপিং কিন্তু মোটেই কোনো ছোট ডিপার্টমেন্ট, এটা অনেক বড় ডিপার্টমেন্ট। আমি হসপিটালের হোটেলের যদি উদাহরণ দেই, তাহলে একটা 5 স্টার হোটেলে এই 150-রও বেশি হাউসকিপিং কর্মী থাকে। এই হাউসকিপিং কর্মীদের আবার অনেক ভাগে ভাগ করা থাকে, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। হাউসকিপিং এর উপযোগিতা বা ইউটিলিটি। হাউসকিপিং এর 5টা ইউটিলিটি আছে। প্রথমেই হাউসকিপিং এর মাধ্যমে সকল এলাকার মানে হসপিটালের সকল এলাকায় উচ্চমাত্রার পরিচ্ছন্নতা সৃজন করা। হসপিটালের বাইরে ভিতরে সমস্ত জায়গাতে এটা হলো হাই কোয়ালিটির ক্লিনলিনেস তৈরি করা হয়। 2 নাম্বার হলো সর্বোচ্চ যত্ন ও আরাম অর্থাৎ কেয়ার এন্ড কমফোর্ট, এটা নিশ্চিত করার মাধ্যমে দক্ষতার সাথে সেবা সৃজন করা। কেয়ার এন্ড কমফোর্টটা কার? পেশেন্ট এবং পেশেন্টের যারা অ্যাটেন্ডেন্ট আসে, বিশেষত পেশেন্টদের। 3 স্বাচ্ছন্দ্য ও শিষ্টাচারপূর্ণ পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিশ্বস্ত সেবাদান মানে রিলায়েবল সার্ভিস নিশ্চিত করা। রিলায়েবল সার্ভিস কোনটা? যে সার্ভিসটাতে আমাদের কাস্টমাররা মানে কাস্টমার মানে হলো এক্ষেত্রে রোগী এবং রোগীর অ্যাটেন্ডেন্ট, তারা যেন আমাদের মানে হাউসকিপারদের যে সার্ভিস, এই সার্ভিসটার প্রতি তাদের যেন আস্থা থাকে
এই রিলায়েবিলিটিটা ক্রিয়েট করাটা খুব জরুরি। 4 নাম্বার, সকল লিনেন, যত প্রকার লিনেন আছে, যেমন টেবিল ন্যাপকিন, টেবিল ক্লথ, তোয়ালা, বিছানার চাদর, কম্বল এবং অন্যান্য গার্মেন্টস সরবরাহ করা নিশ্চিত করা। এবং সবশেষে হলো ভিতরের ও বাইরের সমস্ত এলাকা সুশোভিত করে রাখা। তাহলে আমরা উপরে যতগুলি কথা বললাম এগুলি ব্রিফলি আমরা এই জায়গাতে আনলে বুঝতে পারা যায় যে হাউসকিপিং উদ্দেশ্য হলো এই কাজগুলি করা, বা এই উদ্দেশ্যগুলি সফল করার জন্যই হাউসকিপিংটা করা হয়। হাউসকিপিং কর্মীদের কর্মক্ষেত্র, হাউসকিপিং এর লোকজন কোথায় কাজ পান, যেমন হোটেল ও রিসোর্ট সহ যে কোনো পর্যটন আবাসনে তারা জায়গা পায়, চাকরি পায়। 2, হসপিটাল ও নার্সিং হোমে। 3, গভর্নেন্স ও কেয়ার গিভার কর্মী হিসাবে। 4, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় আধা দক্ষ কর্মী হিসাবে। তাহলে এই 4টি জায়গাতে হাউসকিপিং কর্মীরা কাজ পায়। আমরা চলে আসি কেয়ার গিভিং। আমরা আজকে সাধারণ ধারণা দিচ্ছি শুধু কেয়ার গিভিং। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী, তিনি কেয়ার গিভিং নিয়ে একটা কথা বলেছেন, এবং এই কথাটা এখন পৃথিবীব্যাপী কেয়ার গিভিং কে বোঝাবার জন্য ব্যবহার করা। তিনি বলেছেন, পৃথিবীতে মাত্র 4 ধরনের মানুষ আছে। প্রথমত যিনি কেয়ার গিভার ছিলেন, দ্বিতীয়ত যিনি কেয়ার গিভার আছেন, তৃতীয়ত যিনি কেয়ার গিভার হিসেবে থাকবেন, চতুর্থত যার একজন কেয়ার গিভার লাগবে। এই কথাটি দ্বারা কি বোঝা গেল? তিনি বলছেন যে এই 4 ধরনের মানুষের বাইরে পৃথিবীতে কোনো মানুষ নেই। প্রথম হলো যিনি কেয়ার গিভার ছিলেন। আমরা যদি আমাদের মা বাবাদের চিন্তা করি, অথবা একটা দম্পতি আমরা সেখান থেকে ধরি, তাহলে তার যখন সন্তান হয়, তাহলে সে প্রথম সন্তানের কেয়ার গিভার হয়। দ্বিতীয়ত যিনি কেয়ার গিভার আছেন, এরপরে 10 বছর পরেও যদি 20 বছর আগেও তার সন্তান জন্ম নেয়, তাহলে এই সন্তান যতদিন জীবিত থাকে ততদিন বাবা মা তার কোনো না কোনো ফর্মে কেয়ার গিভারের দায়িত্ব পালনই করেন। তৃতীয়ত যিনি কেয়ার গিভার থাকবেন, অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি কিন্তু কেয়ার গিভার থাকবেন। এটা হয় তিনি সন্তানের থাকবেন, অথবা তার স্বামী অথবা স্ত্রী তাদের জন্য থাকবেন, অথবা অন্য আত্মীয় স্বজনের জন্য থাকবেনই কিন্তু। এটার মানে হলো যে একজন মানুষের সারা জীবনে নানান ফেজে তাকে কেয়ার গিভারের দায়িত্ব পালনই করতে হয়। আর চতুর্থত যার একজন কেয়ার গিভার লাগবে, অর্থাৎ তিনি যখন অক্ষম হয়ে যাবেন তখন তারই একজন কেয়ার গিভার দিয়ে তাকে রক্ষা করতে হবে। এই অসাধারণ এক বক্তব্য। এই বক্তব্য বিশ্লেষণ করলে প্রতীয়মান হয় যে কেয়ার গিভার মূলত এমন একজন মানুষ যাকে কোনোভাবেই সমাজ থেকে প্রতিস্থাপন করা যায় না। আচ্ছা, আমি এবার একটু দেখে আসি আমাদের একটু ফেসবুকে কারো কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন নাই। কেউ কেউ পরিচিতি পাঠিয়েছে, যেমন মাসুমা হক চৌধুরী, দিনাজপুর, হাউসওয়াইফ, অনার্স পাস করেছে। নাসরিন আক্তার, নারায়ণগঞ্জ, বিএ কমপ্লিটেড। তারপরে আর নাই। এই পর্যন্ত নতুন 2 জনের পরিচয় জানলাম, আর কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। এখানে আমি একটা বলে রাখি একটা কথা, যেহেতু স্টিমিয়ার্ডে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে কোনো কথা বলার সুযোগ নাই।
সেই কারণের জন্য তোমাদের যত প্রশ্ন এখানে লিখে দিলে আমি তার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। মানে এই রিলেটেড যে কোনো প্রশ্ন এখানে লিখলেই আমি তার উত্তরটা দেওয়ার জন্য চেষ্টা করব। আমার সামনে ফোনটা খোলাই আছে, আমি ক্লাসে যুক্ত হয়েছি ইয়ে থেকে, ল্যাপটপ থেকে, আর মোবাইল ফোনটা আমার পাশেই আছে, সুতরাং কোনো প্রশ্ন করলে আমি সেটা দেখতে পাবো। কেয়ারগিভারকে বহু নামে অভিহিত করা যায়। এই যে নিচের কতগুলি নামের কথা বলেছি, এগুলো এক্স্যাক্টলি না হলেও কাছাকাছি একটা নাম দিয়ে তাদেরকে চিহ্নিত করা যায়। যেমন অভিভাবক, একটু আগেই বললাম যে অভিভাবক কেয়ারগিভার, পরিচর্যাকারী, কেয়ারটেকার, স্বাস্থ্যকর্মী, মেডিকেল সহকারী, প্রাথমিক স্বাস্থ্য সেবা কর্মী, নার্স, স্বাস্থ্য পরিষেবা কর্মী, মেডিকেল প্র্যাকটিশনার। এরা মূলত কেউই কেয়ার গিভার না, কিন্তু মোটামুটি ভাবে কেয়ার গিভারের কাছাকাছি, বা তারা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় কেয়ার গিভার হিসেবে অনেকটা দায়িত্ব পালনও করে থাকে সাধারণত। এখানে যে ছবিটা, এটি একটি কেয়ার গিভিং এর প্রতীক ছবি। তো প্রতীক ছবিটার কারণ হলো বোঝাবার জন্য। কেয়ার গিভিং কিন্তু কোনো নার্সিং না, কোনো চিকিৎসা। প্রধান কাজ হলো সঙ্গ দেওয়া, আশ্বস্ত করা, এবং তার শারীরিক, মানসিক এইসব জায়গাগুলিতে একজন মানুষের যে ঘাটতিগুলি থাকে সেটাকে পরিপূর্ণতা দেওয়া। তো আমরা এটা আরেকটু নিচে গেলে বিষয়টা ক্লিয়ার হবে। কেয়ার গিভিং এর সংজ্ঞা। কেয়ার গিভিং এর সর্বজনীন কোনো সংজ্ঞা পাওয়া যায় না, তবে এর কর্মযোগ্য নিয়ে নানাজন নানাভাবে একে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে। তো সেই হিসেবে নিচের একটা সংজ্ঞা তৈরি করা হয়েছে। কেয়ার গিভিং এক ধরনের পেশাগত কর্মকাণ্ড, তাইলে বোঝা যাচ্ছে যে এটি পেশাগত কর্মকাণ্ড। এটা হাউসহোল্ড কন্ডিশনে বিনা পয়সাতেও হতে পারে বা হচ্ছে, কিন্তু এটাকে একটি পেশা হিসেবে দেখার সুযোগ এসছে, এবং এটি সারা পৃথিবীতেই পেশা। তো এই কারণের জন্য আমরা এটাকে একটি পেশাগত কর্মকাণ্ড হিসেবে দেখছি। এবং এখানে প্রসঙ্গত বলে রাখি যে পৃথিবীতে কেয়ার গিভারদের এখন প্রচুর ডিমান্ড, হিউজ ডিমান্ড। যারা শিশু, যার দ্বারা মানে এই যে পেশাগত কর্মকাণ্ড, এর দ্বারা শিশু বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কিংবা অসমর্থ মানুষের নানারূপ শারীরিক ও মানসিক পরিষেবা প্রদান করা হয়। এসব কর্মকাণ্ড একজন মানুষের মধ্যে আনন্দ ও আশা জাগ্রত করে। এটা হলো সবচেয়ে বড় আউটকাম। একজন মানুষের মধ্যে আনন্দ এবং আশা জাগ্রত করতে হয়, বিষণ্ণতা ও অবসাদ থেকে মুক্তি দেয়। তো এই কাজটা খুব জটিল একটা কাজ, এবং বয়স্ক মানুষ, শিশু, বয়োজ্যেষ্ঠ এবং অসমর্থ মানুষ, এই তিন শ্রেণীর মানুষের জন্য এই কেয়ার গিভিংটা জরুরি। এই বিবেচনায় কেয়ার গিভার এমন একজন পরিচর্যাকারী যিনি অসুস্থতা, আঘাত ও অক্ষমতাজনিত ব্যক্তিবর্গকে স্বল্প ও দীর্ঘমেয়াদী সময় সার্বিক স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। একজন কেয়ার গিভার মূলত একজন পেশাদার স্বাস্থ্য পরিষেবা কর্মী, যিনি প্রয়োজনে দৈনন্দিন স্বাস্থ্যসেবা ও জীবনধর্মী কাজে সহায়তা করেন। ফলে রোগীরা আরো স্বাধীন ও আনন্দময় জীবনযাপন করতে পারে। কেয়ার গিভার কর্মীরা দয়ালু ও ভালো সাংগঠনিক দক্ষতা সম্পন্ন হয়ে থাকে। তাহলে এই কেয়ার গিভার সম্বন্ধে আমরা একটা প্রাথমিক ধারণা এখান থেকে নিলাম। কেয়ার গিভিং এ দেশীয় জ্ঞানের অনুসন্ধান ও স্বীকৃতি, এই জায়গাটাতে একটু সকলের প্রতি ভালোভাবে
একটু কনসেন্ট্রেশন দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রতিটি জনগোষ্ঠীর রয়েছে বেশ পরিমাণে নিজস্ব ও আদি জ্ঞান। এটা প্রত্যেকটা জনগোষ্ঠীর আছে, আমাদেরও জনগোষ্ঠীরও আছে। না যদি থাকতো তাহলে এই 1000 বছর আগে পৃথিবীতে বিজ্ঞান ছিল না, ঔষধ ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না, বিদ্যুৎ ছিল না, তাহলে আমরা ছিলাম কিভাবে? আমাদের যে নিজস্ব এবং আদি জ্ঞান আছে সেইটা দিয়েই কিন্তু আমরা বেঁচে থাকতাম, যার উপর নির্ভর করে এরা টিকে থাকে। পাশাপাশি অগ্রগতি ও উৎকর্ষ সাধনে বিশেষ অবদান রাখছে। তাহলে ওই যে আদি জ্ঞান এবং নিজস্ব জ্ঞান, এটা দিয়ে শুধু টিকেই থাকে না, এটা অগ্রগতি এবং এক্সিলেন্স, মানে ডেভেলপমেন্ট বা প্রোগ্রেশন এন্ড এক্সিলেন্স, এগুলো তৈরি করার ক্ষেত্রেও ওই জ্ঞানগুলি ভীষণভাবে কাজে লাগতো, এখনো লাগে। দেশীয় জ্ঞান বা ইন্ডিজিনাস নলেজ, এটা কি? এটি হলো কোন একটি জনগোষ্ঠীর অদৃশ্য শক্তিশালী বাহন। জ্ঞানটা তো দেখা যায় না, এবং ওই যে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর যে ইন্ডিজিনাস নলেজ, এটা তাদের জন্য কিন্তু খুবই শক্তিশালী একটি বাহন, যার মাধ্যমে তাদের নিজস্ব বিশ্বাস, ঐতিহ্য, অনুশীলন ও নৈতিকতা জনজীবনের শক্তি হিসেবে সঞ্চারিত হয়। খুব শক্ত কথা কিন্তু। এই যে প্রত্যেকটা জাতিগোষ্ঠীর যে বিশ্বাস, তাদের হেরিটেজ, তাদের প্র্যাকটিস এবং তাদের এথিক্স, এই চারটা জিনিস জীবনে শক্তি হিসেবে সঞ্চারিত হয়। বৈশিষ্ট্যগতভাবে এই জ্ঞান, মানে ইন্ডিজিনাস নলেজ, এই জ্ঞান মৌখিক ও সময়ের সাথে পরিবর্তনশীল, কারণ আগে লেখার ব্যবস্থা ছিল না, মুখে মুখেই চলত। অনুশীলনের মাধ্যমে তার জনগোষ্ঠীকে নিবিড়ভাবে ধরে রাখে ও সম্মিলিতভাবে সকল সংকট মোকাবেলায় মূর্তমান হয়ে ওঠে। তাই দেশীয় জ্ঞানের প্রকৃত মালিক হলো ওই সকল স্থানীয় জনগোষ্ঠী যারা প্রকৃতিগতভাবে অভিযোজনের মাধ্যমে তা অর্জন ও যুগ যুগ ধরে জীবনযাপনের জন্য প্রয়োগ করে আসছে। মূল কথাটা হলো যে এটি সোসাইটির যে নলেজ, এই সোসাইটির নলেজের মালিকানাটা তাদের, এবং এটা তারাই সৃষ্টি করেছে, তারাই অর্জন করেছে, তারাই এটা প্র্যাকটিস করে, এবং এটা সময়ের সাথে তাল মিলিয়ে এই পরিবর্তনগুলিও তারা করতে পারে। তো এটার মালিকও তারা। এই জ্ঞান একটি জনগোষ্ঠীর একান্ত নিজস্ব সম্পদ, জীবন ধারণের ঐতিহ্যগত কর্মচেতনা। তাহলে এই জ্ঞান দিয়ে তারা কি করত? যেমন তারা চাষবাস করত, আর কি ধাত্রীবিদ্যা, কারণ মানুষের সন্তান জন্ম নেয় একেবারে গোড়ার দিক থেকে, চাষবাসেরও আগে মানুষের ধাত্রীবিদ্যাটা ছিল। চিকিৎসা, চিরায়ত চিকিৎসা ব্যবস্থা, এগুলি মানুষ ধীরে ধীরে কিন্তু তাদের মতো করে বহু হাজার বছর আগে তৈরি করেছে। সমবেদনা, এই যে একজন আরেকজন প্রতি সমবেদনা, এটা কিন্তু তাদের একটা ন্যাচারাল কেয়ার গিভিং এর অংশ। আতিথেয়তা ইত্যাদি একটি জনগোষ্ঠীর অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন আচার। উইকিপিডিয়ার মতে ঐতিহ্যগত জ্ঞান মানে হেরিটেজ নলেজ, এটা কি? এটা হলো আঞ্চলিক, আদিবাসী বা স্থানীয় সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে সৃজিত জ্ঞান ব্যবস্থা। ঐতিহ্যগত জ্ঞান, তাহলে আমাদের ইন্ডিজিনাস নলেজটা অধিক পুরাতন এবং হেরিটেজ নলেজটা তুলনামূলকভাবে কম পুরাতন, এটা অনেক আধুনিক। এই জ্ঞান, ঐতিহ্যগত জ্ঞান ও ঐতিহ্যগত সাংস্কৃতিক অভিব্যক্তি একটি সমাজের প্রাচীন জীবনধারা থেকে উৎসর্গিত। এই জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে বেঁচে থাকে। এই জ্ঞান দিয়ে আমরা কি করি? লোকচিকিৎসা, বিশ্বাস ভিত্তিক সান্ত্বনা, অতিকথন বা মিথ, বিশ্বাস ভিত্তিক চিকিৎসা বা প্লাসিবো, উপশমকারী চিকিৎসা বা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট ইত্যাদি জনগোষ্ঠীর ঐতিহ্যগত সাংস্কৃতিক উপাদান।
তাহলে মূল বিষয়টা আমরা কি এখান থেকে বুঝলাম? আমাদের ইন্ডিজিনাস নলেজ দিয়ে আমরা চাষবাস, ধাত্রীবিদ্যা, চিরায়ত চিকিৎসা ব্যবস্থা, সমবেদনা, আতিথেয়তা এগুলি আমরা করতাম। এরপর যখন আমাদের হেরিটেজ নলেজ আসলো, তখন এটা দিয়ে আমরা লোকচিকিৎসা, বিশ্বাসভিত্তিক সান্ত্বনা, প্রতিকথন বা মিথ, বিশ্বাসভিত্তিক চিকিৎসা বা প্লাসিবো, উপশমকারী চিকিৎসা বা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, এইসব জিনিসপত্রগুলি আমরা একটা জনগোষ্ঠীর ঐতিহ্যগত সাংস্কৃতিক উপাদান হিসেবে আমরা দেখি। তো তাতে যা বোঝা গেল যে আমাদের এই যে স্থানীয় জ্ঞান, দেশীয় জ্ঞান এবং ঐতিহ্যগত জ্ঞান, এই দুইটাই আমাদের মানে প্রাচীন এবং আদি শক্তি, এবং এর ভিতর দিয়েই আমাদের চিকিৎসা বিজ্ঞান তো বটেই, কেয়ার গিভিংটাও ন্যাচারালি এর ভিতর দিয়ে বেরিয়ে এসছে। কেয়ার গিভিং এর পরিধি, কেয়ার গিভিং এর পরিধি কতটুকু, একজন কেয়ার গিভার কতটুকু কি কাজ করে, ব্যক্তিগত পরিষেবা ও কেয়ার গিভিং পরিকল্পনা অনুযায়ী একজন মানুষের গোসল, পোশাক, সাজসজ্জা, টয়লেটিং, চলাচল ও দৈনন্দিন ক্রিয়াকলাপে সহযোগিতা করা, এটি হলো কেয়ার গিভিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কতগুলি ব্যক্তিগত পরিষেবার কাজ। যতটা সম্ভব রোগী, সিনিয়র সিটিজেন ও শিশুদেরকে নিজেদের যত্ন নেওয়ায় সক্ষম করে তোলা কেয়ার গিভারদের অন্যতম কাজ। তাহলে কেয়ার গিভার খালি ওদের সেবাটা দিবে না, রোগীরা যেন নিজেরা নিজেদের যত্ন নিতে পারে, এই বিষয়গুলি তত্ত্বাবধান করাও কেয়ার গিভারের দায়িত্ব। তাহলে আমরা কেয়ার গিভারের 5 ধরনের কাজ আমরা এখানে তুলে আনছি। কাজগুলি কি? প্রথমেই পেশাগত ও ধৈর্যশীল চিত্তে, পেশাগতভাবে এবং ধৈর্যশীল চিত্তে অস্থির মানুষের কাজ কেয়ার গিভিং না। শিশু, সিনিয়র্স মানে সিনিয়র সিটিজেন, অসুস্থ ও চলাচলে অক্ষম ব্যক্তিদের শারীরিক ও মানসিক পরিষেবা দান করা, এটা হলো প্রথম কাজ। এবং এটা এক লাইনের মধ্যে বললেও এই কাজটা বেশ বড় এবং জটিল। খ, মানবিক যত্ন, বন্ধুত্বপূর্ণ আচরণ ও হাউসকিপিং সহ সার্বিক কেয়ারটেকারের ভূমিকা পালন করা। তাহলে কেয়ার গিভারের আরেকটা বড় গুরুত্বপূর্ণ কাজ হলো যে মেন্টাল কেয়ার নেওয়া, এটা হলো ফ্রেন্ডলি বিহেভিয়ার, হাউসকিপিং, এটা সহ মানে এই টোটাল সার্ভিসগুলি দিতে হলে কেয়ারটেকারের ভূমিকাও পালন করতে হয় কেয়ার গিভার। আমরা অবশ্য এখানে কেয়ার গিভারের এই জন্য আরেকটি নামের মধ্যে বলেছিলাম, এই যে গ নাম্বারে কেয়ারটেকার। 3 নাম্বার হলো স্বাস্থ্য পরিষেবা কর্মী হিসেবে বাড়ি ও হাসপাতালে দায়িত্ব পালন করতে হয়। হাসপাতালে পোস্টিং হলো, কিন্তু ওই যে ব্যক্তিগত পরিষেবার জন্য মানুষের বাসাতে এই সেবাটা দিতে হয়। তো এবং এই 2 জায়গাতেই স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য পরিষেবা কর্মী এই দায়িত্বগুলি পালন করে থাকে। ঘ, অনেক ক্ষেত্রে মেডিকেল প্র্যাকটিশনারের দায়িত্ব পালন করা। তো মেডিকেল প্র্যাকটিশনারের দায়িত্ব পালন করবে কিভাবে? সেটা হলো যে চিকিৎসা করবে না, নার্সিংও তার দায়িত্বের মধ্যে পড়ে না, নার্স এই জন্য আলাদা। তার মূলত কাজ হলো যে মানুষকে সহযোগিতা করা, অসুস্থ এবং সিনিয়র মানুষকে সহযোগিতা করা, হাঁটতে সহযোগিতা করা, তারপর তাকে গল্প বলা, গল্প শোনা, তার বাজার করা, রান্না করা, তাকে কোথাও হাঁটতে নিয়ে যাওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, বেড়াইতে নিয়ে যাওয়া ইত্যাদি সমস্ত কাজগুলি কেয়ার গিভারদের। তো মেডিকেল প্র্যাকটিশনার হলো যে চিকিৎসা সংক্রান্ত কতগুলি দায়িত্ব তাকে নিতে হয়। তো এটাও কেয়ার গিভারদের কাজের দায়িত্বের মধ্যে, আওতার মধ্যে। এবং সবশেষে হলো ক্ষেত্রমতে রোগী বা স্বাস্থ্য পরিষেবা কাঙ্ক্ষীদের
অভিভাবকের দায়িত্ব পালন করা। এটা কখনো কখনো কেয়ার গিভারকে একেবারে কি বলে অভিভাবকের ভূমিকা পালন করতে হয়। তো সেটা কিরকম, এটা আমরা ক্লাস চলতে চলতে আমরা সে আলোচনা করব, যে তখন দেখা যাবে যে কেয়ার গিভারের একেবারে সত্যি সত্যি একেবারে কমপ্লিট অভিভাবকের ভূমিকায় কেয়ার গিভারকে অনেক ক্ষেত্রে অবতীর্ণ হতে হয়। যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্লাসের সাধারণ আলোচনা। আমি একটু দেখে নেই প্রশ্ন করলো কিনা একটু। না, আমি প্রশ্ন দেখতে পাচ্ছি না। আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি। যাই হোক, আমাদের এই ছিল আজকের ক্লাসের সাধারণ আলোচনা। তো আমি ক্লাসের আমরা শেষ প্রান্তে। আমি ক্লাসের কোর্সের সামগ্রিক বিষয়টা একবার রিপিটেডলি মনে করিয়ে দিয়ে তারপরে ক্লাস থেকে বেরিয়ে যাব। এটা হলো এই 20টি ক্লাসে সকলের উপস্থিত থাকতে হবে এবং এটার জন্য প্রত্যেকটা ক্লাসের জন্য মার্কিং আছে। 2টা অ্যাসাইনমেন্ট দিতে হবে, তার জন্য মার্কিং আছে। আগামী 1 তারিখে পরীক্ষা দিতে হবে, তার জন্য মার্কিং আছে। এবং আমাদের প্রত্যেককেই 5টা ভিডিও করতে হবে, গড় পড়তায় প্রতি 4টি ক্লাসের জন্য একটা ভিডিও, কিন্তু সেটা আমরা বলে দেব। তো আমরা এখানে 5টা ভিডিওর মধ্যে 2টা হাউসকিপিং কে কেন্দ্র করে 2টা ভিডিও, 2টা কেয়ার গিভিং কে কেন্দ্র করে 2টা ভিডিও, আর একটা ভিডিও হলো হাউসকিপিং আর কেয়ার গিভিং কে কেন্দ্র করে। এই ভিডিওগুলি কিভাবে তৈরি করা হবে এইটাকে নিয়ে আমরা আগামী পরশুদিন বিকালবেলা, সম্ভাব্য সময় বিকাল 4টা, ওই সময়টাতে আমি এটা কালকে কনফার্ম করে দেব, কারণ টেকনিক্যাল টিম আমাকে এখনো ক্লিয়ারেন্স দেয় নাই সেই জন্য। তাহলে আমরা পরশুদিন বসে সেই দিন আমি এবং এলি আমরা দুজনেই বসবো সকল প্রশিক্ষণার্থীদেরকে নিয়ে। সেদিন আমরা ক্লিয়ার করে দেব যে কোন কোন ভিডিওগুলি করতে হবে, কোন কোন ভিডিওর মধ্যে কি থাকবে এবং কোন ভিডিওটা কোন সময় জমা দিতে হবে, এগুলি আমরা বলে দেব। এবং ভিডিও ছোট, 2 থেকে 3 মিনিটের ভিডিও, এর চেয়ে বড় না। তো সেটা ওই ভিডিওটা আমরা ওই দিন বলে দিলেও হবে না, এরপরে হয়তো আমাদের আরো 1 দিন বা 2 দিন আবার হয়তো জুমে বসতে হতে পারে। কারণ ভিডিওটা একটা ভিডিও রেকর্ড করা হলো, হওয়ার পরে সেই ভিডিওটা আমাদেরকে একটু দেখতে হবে যে সবগুলো কথা বিষয়গুলি উঠে আসলো কিনা। মানে এরকম করে 1 জন বা 2 জন বা 5 জন এই ভিডিওটা ঠিক মতন বানাতে শিখলে বাকিরা তখন ওখান থেকে শিখে নেবে, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভিডিও তৈরি করতে আর কারোর কোনো সমস্যা হবার কথা না। তো তাহলে এই ছিল আমার আজকের ক্লাসের বিষয়বস্তু। আমি সবশেষে একটু দেখে নেই কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমার হাতে এখনো 2-2.5 মিনিট সময় আছে, যদি কারো প্রশ্ন পাওয়া যায়। না, আমি কোনো প্রশ্ন পাচ্ছি না। তাহলে আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। আজ এখানে বিদায়। আগামীকাল সকলের সাথে আবার দেখা হবে রাত্র 9টা 10 মিনিটে। আমাদের ক্লাসের সময় 9টা 10 মিনিট। ততক্ষণ পর্যন্ত সকলের জন্য শুভকামনা। শুভরাত্রি।